প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি প্রত্যেকটা অধ্যায়ের যেই প্রশ্নগুলো বিগত বোর্ড পরীক্ষায় বারবার এসেছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আগামী এসএসসি পরীক্ষায়, অর্থাৎ রবিবারের ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষার জন্য। কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম প্রশ্নটা, অর্থায়ন কি নিয়ে কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিগত সালগুলোতে অনেকবার এই প্রশ্নটা আসছে। তারপরে আরেকটা প্রশ্ন, যেমন তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয় কত সালে? 1930 সালে। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? 1960 দশকে। ডব্লিউটিও এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অর্থায়নের বিকাশের চারণভূমি কোনটি? যুক্তরাষ্ট্র। এরপর দেখো, কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ? কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ, সরকারি অর্থায়ন। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না, সরকারি হাসপাতাল। মেশিন ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত? কারবারি অর্থায়ন। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি? ব্যবসায় অর্থায়ন। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীনে? বিসিআইসি এই সংস্থার অধীনে। কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায়? আন্তর্জাতিক অর্থায়নে। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? সরকারি অর্থায়নে। তারপর আরেকটা প্রশ্ন, বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে? রেমিট্যান্স। বাণিজ্য ঘাটতি পূরণে রেমিট্যান্স ভূমিকা রাখে। কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায়? আন্তর্জাতিক অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নের প্রথমে কোনটি নির্ধারণ করা হয়? ব্যয়ের পরিমাণ। পণ্য বৈচিত্র্যায়ন করলে ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধি ও ঝুঁকি হ্রাস পাবে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ব্যবসায় বিভিন্ন রকম পণ্য সংগ্রহের কারণ ঝুঁকি কমানো। একটা প্রশ্ন হচ্ছে, তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে মূলত কি বলে? আয় সিদ্ধান্ত। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখব। প্রথমত, এবিসি লিমিটেড শেয়ার বিক্রয়ের মাধ্যমে 1 কোটি টাকা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এখানে এবিসি লিমিটেড এর ধরন কোনটি? প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি নাকি অংশীদারি নাকি সমবায়? এটা হবে পাবলিক
লিমিটেড কোম্পানি। অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল? বহিস্থ তহবিল। নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস? অবন্টিত মুনাফা। অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হচ্ছে অবন্টিত মুনাফা। এরপরে দেখো, 500 টাকা বিলে 2% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে? তাইলে 2% আমরা 500 টাকা থেকে 2% হচ্ছে 10 টাকা, অর্থাৎ 10 টাকা বাদ দিলে হবে 490 টাকা। এবার আমরা তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগত বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউগুলো আলোচনা করব। কোম্পানির মালিকানা লাভ করা যায় কোনটির মাধ্যমে? শেয়ার ক্রয়ের মাধ্যমে। বিনিয়োগকারীরা নিচের কোন খাতে বিনিয়োগ করলে কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না? বন্ড, ডিবেঞ্চার এবং অগ্রাধিকার শেয়ার, এখানে তিনটাই হবে। কোম্পানির সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহ্বান জানায়? শেয়ার ক্রয়ের আহ্বান জানায়। এরপর দেখো, কারা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পায়? অগ্রাধিকার শেয়ার মালিকগণ। কোনটি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ? সাধারণ শেয়ার ক্রয়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র কোনটি? সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার সম্ভাবনা থাকে নির্দিষ্ট সুদের কারণে এবং কম ঝুঁকির কারণে, অর্থাৎ 2 এবং 3। সাধারণ শেয়ারের মালিকেরা কোম্পানির ঝুঁকি বহন করে কিভাবে? যৌথভাবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি? সাধারণ শেয়ার। কোন ধরনের শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না? অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ারের মালিকেরা নির্দিষ্ট হারে কি পেয়ে থাকে? লভ্যাংশ পেয়ে থাকে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র হচ্ছে সাধারণ শেয়ার। এর আগেও বলেছি আমি, নিচের কোনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ? অর্থাৎ সাধারণ শেয়ার ক্রয়। কারণ এই প্রশ্নটা বারবার বোর্ড পরীক্ষায় এসেছে। কোন খাতে বিনিয়োগের সুযোগ সবচেয়ে বেশি? সাধারণ শেয়ার। শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে বলে রাইট শেয়ার। বন্ড, ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যকারী উপাদান কোনটি? জামানত। কোন বিষয়ের ক্ষেত্রে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়? জামানত। বন্ড হোল্ডারগণ কোম্পানির কি হিসেবে গণ্য হন? ঋণদাতা। নিচের কোন পক্ষের দায় সবার আগে পরিশোধ করা হয় বন্ড বিনিয়োগকারীদের? ডিবেঞ্চার ও বন্ডের মধ্যে পার্থক্যের কারণ হচ্ছে জামানত। কোন মালিকদের দাবি সর্বপ্রথম মেটানো হয়? বন্ড। এবার আমরা চতুর্থ অধ্যায়ের অর্থাৎ অর্থের সময় মূল্যের এই অধ্যায়ের এমসিকিউগুলো দেখব। ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করা হয়? কিস্তি পরিশোধের ক্ষমতা। অর্থের সময় মূল্যের কারণ কোনটি? সুদের হার। আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কোনটি বিবেচনা করতে হয়? কিস্তি পরিশোধের ক্ষমতা। অর্থায়নের দৃষ্টিতে সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তনশীল। রুল 72 অনুযায়ী নিচের কোনটিকে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে? 72।
দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে ভবিষ্যৎ আয়ের সাথে কোনটির তুলনা করতে হয়? বর্তমান মূল্য। রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হার পাওয়া যায়। আর সুদের হার দ্বারা ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। বিনিয়োগকারীর নিকট প্রকল্প মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থের সময় মূল্য। প্রতিটি বিনিয়োগের সাথে কোনটি জড়িত থাকে? সুযোগ ব্যয়। ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করতে হয়? কিস্তি পরিশোধ ক্ষমতা। রুল 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে সুদের হার পাওয়া যায়। সুদাসলের উপর যেই সুদ প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। প্রত্যেক বছর আসলের উপর গণনা করা হয় নিচের কোনটি সরল সুদ? কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? মাসিক। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান হচ্ছে 4। জনাব শিমুল একজন ব্যবসায়ী। তিনি মাসিক 3% সুদে 2000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা করেন। এখানে এম এর মান, যেহেতু এটা শুধু মাস বলছে অর্থাৎ এটা প্রতি মাসকে বোঝাচ্ছে, তাহলে এম এর মান হবে 12। মিস্টার বাসার নদিয়া ব্যাংকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 5 লক্ষ টাকা জমা রাখেন। এক্ষেত্রে এম এর মান কত? যেহেতু অর্ধবার্ষিক তাহলে এম এর মান হবে 2। কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? মাসিক। সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান হচ্ছে 52। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 2 বছরে কতবার চক্রবৃদ্ধি হবে? 8 বার। কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে? মাসিক। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে এম এর মান কত হবে? 2। একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে বাট্টাকরণের মাধ্যমে কোনটি নির্ণয় করা যায়? বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের ক্ষেত্রে এম এর মান যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। এবার আমরা পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা অধ্যায়টার এমসিকিউগুলো দেখব। ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হয়। জনাব রাফির চলতি বছরের প্রত্যাশিত আয় 8%, কিন্তু বছর শেষে প্রকৃত আয় 12%। আয়ের এই ব্যবধানকে কি বলা হয়? ঝুঁকি। অনিশ্চয়তা থেকে ব্যবসায় কোনটি সৃষ্টি হয়? ঝুঁকি। কোম্পানি আশা করছে আগামী বছর 20% নেট মুনাফা লাভ করবে, কিন্তু প্রকৃতপক্ষে লাভ হলো 15%। তাহলে নিচের কোনটি সত্য? 5% বিচ্যুতি ঝুঁকির উৎস। প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাণ করা হয়? ঝুঁকি পরিমাণ করা হয়। বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়? ঝুঁকি সৃষ্টি হয়। কৌশল প্রয়োগ করে কোনটি এড়ানো যায় না? অনিশ্চয়তা। আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কায় ঝুঁকি কিভাবে কমানো যায়? অগ্রিম বিক্রয় করেন। ঝুঁকি হ্রাস করা যায় কিভাবে? ঝুঁকি হ্রাস করা যায় সঠিক পরিকল্পনার মাধ্যমে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে। 1 আর 3। পরিচালনার খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। পরিচালন ব্যয় স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। এক মালিকানা ও অংশীদারি ব্যবসায় কোন ঝুঁকি বেশি? তারল্য ঝুঁকি। এক মালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি অনেক বেশি?
তারল্য ঝুঁকি। বন্ডে বিনিয়োগকারীকে কোন ঝুঁকির সম্মুখীন হতে হয়? সুদ হারের ঝুঁকি। প্রতি বছর সাজসজ্জা বাবদ ব্যয়ের পরিমাণ বেশি এবং পরিশোধে অক্ষমতার কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা হলো ব্যবসায়িক ঝুঁকি। নগদ অর্থ রূপান্তর করা কঠিন ডিভেঞ্চার এবং বন্ডের ক্ষেত্রে। বিমা খরচ ও অফিস ভাড়া পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকির। অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমবে। কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রথমে খুঁজে বের করা প্রয়োজন ঝুঁকির উৎস। সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত সুদ ঝুঁকিমুক্ত আয় এর প্রধান কারণ হচ্ছে সুদ হার নির্দিষ্ট। কোনটি ঝুঁকিমুক্ত আয়? ট্রেজারি বিল। এবার আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মূলধন বাজেটিং অধ্যায়ের এমসিকিউগুলো দেখব। বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে কি থাকে? নিট মুনাফা। আয় ব্যয় প্রাক্কলনের পূর্বে কোনটি নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ? বাট্টার হার। নগদ আন্তঃপ্রবাহ থেকে মোট অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? নিট মুনাফা। মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ কয়টি? 3টি। চলতি খরচ কোনটি? কাঁচামাল ক্রয়। নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধান থেকে পাওয়া যায় মোট অবচয়। নিট মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? অবচয়। মূলধন বাজেটিং পদ্ধতিগুলোর কাজ কি? লাভজনক প্রকল্প নির্বাচন। মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি? পে-ব্যাক সময়। কোনটি সরল ও জনপ্রিয় মূলধন বাজেটিং পদ্ধতি? পে-ব্যাক সময়। ARR এর পুনরূপ হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। সরি, এটা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হবে না, এটা হবে অ্যানুয়াল রেট অফ রিটার্ন। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? 4টি। মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। বিনিয়োজিত অর্থকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? পে-ব্যাক সময়। মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানে কোনটির উপর নির্ভরশীল? ভবিষ্যতের উপর। এবার আমরা ফিনান্স পার্টের অর্থাৎ ফিনান্স অংশের, ব্যাংকিং না, ফিনান্স অংশের লাস্ট অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় মূলধন ব্যয়ের অধ্যায়ের এমসিকিউগুলো দেখব। মূলধন ব্যয় নির্ণয় করে সমন্বয়ের প্রয়োজন হয় ঋণের ক্ষেত্রে। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? মূলধন খরচ। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয়? লভ্যাংশ প্রদান না করলে কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর নির্ভর করে সাধারণ শেয়ার ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার ব্যয়।
বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসা প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য করা হয়? মূলধন ব্যয়। প্রতিটি প্রতিষ্ঠানের কোন ধরনের নীতি থাকে? কাম্য ঋণ নীতি। মূলধন কাঠামো পরিবর্তনে বিবেচনা করতে হয় গড় মূলধন ব্যয় এবং তহবিলের সুযোগ ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব মূলধনকে কি বলে? ইকুইটি। প্রত্যেক বিনিয়োগের উৎসের কি রয়েছে? স্বকীয়তা। ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুবিধা কোনটি? কর হ্রাস। সানরাইজ লিমিটেডের ঋণ মূলধন খরচ কত? 7.8%। সুযোগ ব্যয় সৃষ্টি হয় কোন মূলধন ব্যয় পদ্ধতিতে? সংরক্ষিত আয়ের ব্যয়। গড় মূলধন ব্যয় কোনটির সাথে জড়িত? তহবিলের উৎসের ব্যয় নির্ণয়। মূলধনের বিভিন্ন উৎসের ব্যয় বিভিন্ন। একটি কোম্পানির বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে কি বলে? গড় মূলধন ব্যয়।